কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? জি জি, এটা আমি একটু ব্যাখ্যা করি। এটা করার পর তো আপনারা মানে স্পিকার বানাই দিচ্ছেন, মানে অদ্ভুত ব্যাপার। কেউ কেউ আবার, যাই হোক আর বলতে চাই না, এটা ভেরি ক্লিয়ারলি বলি, বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই। ওইখানে যে জরুরি কিছু কার্যক্রম আছে, প্রশাসনিক কার্যক্রম, আর্থিক কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া, প্রশাসনিক কার্যক্রম, একটা মেরামতের ব্যবস্থা নিবে নাকি, কাগজপত্র কোথায় সরায় রাখবে, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য স্পিকার ওইখানে কাউকে মনোনয়ন করে। ধরেন সংসদ মন্ত্রণালয়ের সচিবকে উনি এই ক্ষমতাটা অর্পণ করে। এই অর্পণ করার ক্ষমতাটা শুধু দেওয়া হয়েছে, এই আইনে দ্বারা কাউকে কোনো স্পিকার বানানো হয় নাই। প্রত্যেকে দিয়েছে, এক্সাক্ট নাম্বার আপনাকে বলতে পারবো না, প্রত্যেকে দিয়েছেন। যারা বিদেশে আছেন তারা ছাড়া দেশে যারা আছেন সবাই দিয়েছেন। এবং আপনাদের আরেকটা জিনিস জানাই দিচ্ছি, আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা, এবং অ্যাকর্ডিং টু আমরা যে ট্যাক্স বিবরণী দিব লাস্ট, সেটা অনুযায়ী আমরা মানে ডিটেইল জমা দিব। যেহেতু কারো কারো ট্যাক্সের বিবরণী দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, বাট সবাই দিব। বিভিন্ন রকম মতামত রয়েছে। এমনকি আপনি যে মাজদার হোসেনের রায় শুনেছেন না? তো ধরেন উনাদের ইয়েতে অভিমতে লেখা আছে মাজদার হোসেনের রায় কার্যকর করার জন্য পৃথক সচিবালয় দরকার। মাজদার হোসেন সাহেব নিজে আমাকে বলছে মাজদার হোসেনের রায় পৃথক সচিবালয়ের কথা বলার নাই, উনি নিজে বলেছে, আপনাদের সাংবাদিক সম্মেলনে বললাম। তো এখানে নিম্ন আদালতের যারা বিচারক আছেন, উচ্চ আদালতের যারা বিচারক আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সবার বিভিন্ন রকম মতামত আছে। আমরা খুব বড় লেভেলে স্টেক হোল্ডার মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব। কোনো সিদ্ধান্ত হয় নাই, আপনারা বলতে হবে না, আমি বলি। শোনেন, এই যে হয়রানিমূলক মামলা হচ্ছে, এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত। আমরা নানান রকম প্রতিকার ব্যবস্থার কথা চিন্তা করেছি। একবার আমরা ডিসিশন নিলাম যে পুলিশকে একটা ক্ষমতা দেওয়া হোক, সিআরপিসি চেঞ্জ করে, যে উনারা এফআইআর করার আগে একটা এনকোয়ারি করবেন প্রিলিমিনারি। তখন আবার বিভিন্ন পক্ষ থেকে বলা হলো এটা দেওয়া হলে তো পুলিশের ডাবল স্বেচ্ছাচারিতা করার সুযোগ সৃষ্টি হবে, দুইবার স্বেচ্ছাচারিতা করতে পারবে যদি পুলিশ করে, সবাই তার করে না। আর সাধারণ মানুষ দুইবার হয়রানির সম্মুখীন হবে, একবার হচ্ছে আপনার এফআইআর করা, একবার হচ্ছে এনকোয়ারি করা। তারপরে এখন যেটা চিন্তা করছি, মানুষের অভিমত নিতে করতে হবে, কারণ করার পর দেখা গেল এটা আরো খারাপ হলো। এখন যেটা চিন্তা করছি চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, উনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা, এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা, যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি আমি, জাস্ট আইন বিশেষজ্ঞ দু একজনের সাথে কথা বলেছি, আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশনের কাছে রিকোয়েস্ট করেছি, ওনারা এটা উনাদের কোনো প্রপোজাল থাকলে দেখ। এটা আমাদের করতে হবে, কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। বাংলাদেশের তো ব্যুরোক্রেসি বুঝেন। হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। আমার এখানে একবার দুজন উপদেষ্টা আসলো, তো আমি বললাম যে এখানে পূর্ণিমার দোকান আছে, যে ওইখানে জিলাপি, তারপরে সিঙ্গারা, এগুলি খুব ভালো জিনিস, মজা লাগে। আমি বললাম ওনারা খাবেন নাকি? বললো হ্যাঁ খাবেন। তো আমি ওটা আনতে দিলাম, তো ওইটা আনতে 1 ঘন্টা 5 মিনিট লাগলো, আসলে লাগার কথা 15 মিনিট এখান থেকে। তো আমি একটু ইনভেস্টিগেট করলাম কেন লাগলো। দেখা গেল যে আমি উনাকে বলেছি, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে। তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে, উনি জানেও না যে তা আর্জেন্সি আছে বা আইন উপদেষ্টাই এটা চাচ্ছে, উনি উনার মতো ইচ্ছা মতো এনেছে। সো এটা একটা এক্সাম্পল না, এটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন রানস। এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। আমি নিজে ছোটাছুটি করে কাজ করি, আমার মন্ত্রণালয়ে যারা আছেন তারা অনেকে আমার ছাত্র, অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি, খুব খারাপ লাগে, তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে। আমি বললাম তো আপনারা খবর নিয়েন, এখানে যারা আছেন, আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন, রাত 10টা পর্যন্ত কাজ করেছেন। সত্যি আমরা 2-3টা শুক্রবার অফিস করেছি, প্রায় 5-6টা শনিবারে অফিস করেছি। আপনারা জানেন, এখানে দেখেছেন নাকি। এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে, বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে, কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই, এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে। আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ, যখন আপনার মানে রাতে একা থাকি, সবসময় দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান, আমি যেন অনেস্টলি আরো কাজ করতে পারি।
উনাকে ফিরে আনার ব্যাপারে আমরা এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করব না। রাজনৈতিক দলগুলোর সংস্কার রাজনৈতিক দলের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই সংস্কার কমিশনের সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক্সটেন্সিভ সংলাপ করা হবে। আমরা বিশ্বাস করি যে ওনাদের ঐক্যমত এখানে দরকার। আমাদের প্রাথমিক পরিকল্পনা আছে, এটা আসলে আমি এখন বলতে চাচ্ছি না, বললে আমি যা করতে চাচ্ছি সেটা ব্যাহত হবে। তবে আপনাদেরকে বলি, আপনারা যারা এই সমস্ত কাজ করেন, আপনার যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে সাজেস্ট করেন। কারণ আমার হয়েছে কি, আমি চাই না, আমাদের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন, অনেক অনেস্টলি কাজ করেন। ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্রদের, আমার পরিচিত অনেককে চিনি, এত কষ্ট করেন, এত স্বল্প বেতনে চলেন। এখন আমি ঢালাও ভাবে কোনো কথা বলতে চাই না। তবে বাংলাদেশের সকল প্রফেশনের মতো বাংলাদেশে আপনার যদি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে দুর্নীতিপরায়ণ লোক থাকে, তাহলে বিচারকদের মধ্যেও থাকবে, সব জায়গায় আছে। তো আমরা কাউকে ঢালাও ভাবে অভিযুক্ত করতে চাই। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য। কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশে হতে যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো অ্যাওয়্যারও করে রাখলাম। এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। তবে না না না, আমার কথা হচ্ছে এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা, বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোন রকম চালাকি না, কোন সরকারের উপদেষ্টা হিসাবে না। এখন সাধারণ মানুষের মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি উনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে উনার যারা নেতা কর্মী আছে তাদের উচিত উনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এইরকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশের মানুষকে করার জন্য। তাদের উচিত শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন, আমাদের বিপদের মধ্যে ছেলে। এখন যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলন তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক, জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। সাংবাদিক ভাই বললেন অন্যায্য আন্দোলন হচ্ছে রাস্তাঘাটে, এটার বিরুদ্ধে রাষ্ট্রের শক্ত হওয়া উচিত। এখন আপনি আমার বলেন, রাষ্ট্র যদি শক্ত হয়, 2-1 যদি আহত হয়, গ্রেফতার হয়, এটা সাধারণ মানুষের একটা অংশের মধ্যে আবার এক ধরনের আপনার কষ্ট তৈরি করবে না যে আপনারা আগের সরকারের মতো দমন নিপীড়নে যাচ্ছেন কিনা। সেটা তো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষিতে মাথায় রেখে ক্ষমতায় এই সরকার গঠনের দায়িত্ব নিয়েছে। এখানে অনেক বেশি চিন্তা করতে হয়, মানুষ যেন কষ্ট না পায়। এই যে কিছুটা পেয়ে বসছে, আপনারা যখন এই সমস্ত প্রশ্ন করছেন, সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি, বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে, তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে। শক্ত যখন হব, খুব ভালোভাবেই হব। আমরা মোস্ট এসেনশিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেব। আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক।
আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আপনার আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক। এটা ছাড়া আর কোনো স্বার্থ নাই। আপনি একটা যে বিশ্বাস করেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী। শেষ না, এই ধরনের কোনো কথাই বলা হয়নি। 4 বছর এটা একদম সম্পূর্ণ আউট অফ দ্য কন্টেক্সট, এই ধরনের কোনো কথা বলা হয়নি।